স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে বলছি, সাথে আছে আমি শামীম জাহেদি। আমাদের আজকের আলোচনার বিষয় কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণ। আর এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন চামড়া শিল্প বিশেষজ্ঞ ও বিসিকের সাবেক উপমহাব্যবস্থাপক জালালউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নিয়ে একটি প্রতিবেদন। দেশে সংগৃহীত চামড়ার প্রায় অর্ধেকই পাওয়া যায় কোরবানি ঈদের সময়। চামড়া খাতের ব্যবসায়ীরা তাই সারা বছরের প্রস্তুতি নিয়ে রাখেন এই সময়টার জন্য। চামড়া সংগ্রহ প্রক্রিয়াজাতকরণের জন্য তাদের প্রয়োজন পড়ে ব্যাংক ঋণের। কাঁচা চামড়া ব্যবসার সাথে সংশ্লিষ্টরা জানান তাদের ব্যবসার 70% নির্ভর করে ব্যাংক ঋণের উপর। তবে হলমার্ক কেলেঙ্কারির কারণে এবার প্রয়োজনীয় ব্যাংক সহায়তা পাওয়া নিয়ে বেশ শঙ্কিত তারা। ব্যাংকের টাকার উপরে অনেকটা নির্ভরশীল, সেখানে হলমার্কের এই কারণে, এই দুর্নীতির কারণে কিন্তু ব্যাংক অনেকটা সোচ্চার হয়ে গেছে, আর আমাদের প্রকৃতি ব্যবসায়ীরা কিন্তু ভয়ে ভীত হয়ে গেছে। আমরা কিভাবে ঈদ পারচেজ বা ঈদ উৎসব টাকাটা আমরা তুলতে পারবো এবং তারা আমাদের উপরে সেই আগের মতো বিশ্বাস স্থাপন করতে পারবে কিনা। অন্যদিকে কাঁচা চামড়ার দামে কোনো নিয়ন্ত্রণ নেই জানিয়ে চামড়াজাত পণ্য প্রস্তুতকারকরা অভিযোগ করেন রপ্তানির ক্ষেত্রে দাম নির্ধারণ করতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। অন্য দেশের মতো বা বহির্বিশ্বে যেভাবে একটা স্টেবল থাকে, যেমন দাম বাড়ার একটা পর্যায়ে আছে, সে পর্যায়টা থাকে না। লেদার গুডস তৈরি করি, যারা চামড়া এক্সপোর্ট করি, এরা তখন প্রাইসিং করতে আমাদের অনেক অসুবিধা হয়, কারণ কাস্টমাররা সবসময় 15 দিন পর, 1 মাস পর প্রত্যেক কনসাইনমেন্টে এগুলো তারা প্রাইস বাড়াতে রাজি না। অতীতে সবকিছু যাচাই করেই যেন এ খাতে ব্যাংকের অর্থায়ন হয় সে পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। নাজমা মনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদনটি আমরা। স্বাগত জনাব জালালউদ্দিন আহমেদ, জনাব দেলোয়ার হোসেন। প্রথমে আমি জনাব দেলোয়ার হোসেনের কাছে যেতে যাচ্ছি। আমরা প্রতিবেদন দেখলাম যে আপনারা শঙ্কা প্রকাশ করছেন যে এবছরের ঈদের মৌসুমে আপনারা প্রতি বছর যে ধরনের ঋণ পেয়ে থাকেন ব্যাংকগুলোর কাছ থেকে, এবারে সেই ঋণ, পর্যাপ্ত ঋণ পাওয়াটা নিয়ে কিছুটা শঙ্কিত আপনারা। কেন এই সংকট, কারণটা কি? আপনি বলেছেন অবশ্য ব্যাংকের ব্যবস্থার কথা, আপনারা এই বিষয়ে কি তথ্য জানতে পেরেছেন কিছু? তথ্য বলতে ধরেন যারা ব্যাংক সেক্টরে কাজ করছে তারা কিন্তু এই কোরবানির 2-3 মাস আগে থেকেই ব্যাংকের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করে কিভাবে এবার আমাদের ঈদুল আজহাটা পার করব, কিভাবে আমরা টাকাগুলো কালেকশন করব। আপনারা হয়তো জানেন যে আমাদের দেশে যে চামড়ার উৎপন্ন হয় সেখানে এর 50% আমরা পাই ঈদুল আজহার সময়। তো আমরা এই এত টাকা একসঙ্গে কিন্তু আমরা যোগান দিতে পারি না, খুবই স্বাভাবিক, স্বাভাবিক ব্যাপার এটা। তো ঠিক 80% টাকা কিন্তু আমরা ব্যাংকের মাধ্যমে আমরা এটা করি, ব্যাংকই আমাদেরকে এই সহযোগিতা করে, সরকারি আমাদের সহযোগিতা করে। তো হলমার্কের কেলেঙ্কারির পরে আমরা যেটা অনুভব করছি যে ব্যাংকের সিনিয়র অফিসাররা কেমন যেন একটু গাছাড়া ভাব, তারা নিজের উপরে কোনো কিছু নিতে চাচ্ছে না। তো এই কারণে হয়তো বা আমরা আশঙ্কা করছি যে তারা কোনো দায় দায়িত্ব না নিলে হয়তো বা আমরা সেই ঋণগুলো সেই পরিমাণ পাবো না। তো এতে কিন্তু আমাদের এই কাঁচা চামড়ার মার্কেটটা বা এই কোরবানি ঈদের সেই বাজারটা কিন্তু ঠিক একটু নড়বড়ে হওয়ার সম্ভাবনা থেকেই যায়। ধন্যবাদ। আপনার কাছে ফিরে আসবো আবার। জনাব আহমদ, আমরা প্রতিবেদন দেখছিলাম, আমরা জানি যে ঈদ মৌসুমে বাংলাদেশের মোট যে চামড়া সংগৃহীত হয় তার প্রায় 45% এই মৌসুমে হয়ে থাকে, এবং এই মৌসুমে যেহেতু চামড়া সংগ্রহ হয়ে থাকে, এর একটা বড় দিক হচ্ছে চামড়া সংগ্রহ এবং সংরক্ষণ। এক্ষেত্রে বর্তমানে যে পদ্ধতিতে আমরা সংগ্রহ করছি এবং সংরক্ষণ করছি সেটা আমাদের চামড়াকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হলে আসলে কি সেটা কি যথেষ্ট কিনা আপনার কি মনে হয়, বা কি করা উচিত সামনে? ধন্যবাদ। আসলে আমাদের দেশে চামড়া শিল্পের সংরক্ষণের উপরে বহু ওয়ার্কশপ হয়েছে, সেমিনার হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে, আইটিসির মাধ্যমে আমরা বহু সেমিনার করেছি, আমিও সেখানে জড়িত ছিলাম। কিন্তু কোথায় যেন একটা শুভঙ্করের ফাঁকি দেখা যাচ্ছে এবং রিমোটে আমরা পৌঁছাতে পারছি না। যেমন রিমোট এলাকা দিনাজপুর বলেন, রংপুর বলেন, নাটোর বলেন, বা চাঁপাইনবাবগঞ্জ বলেন, এদিকে চিটাগাং বলেন, যশোর বলেন, খুলনা বলেন, সব জায়গায় কিন্তু চামড়ার আড়ত আছে। সেখান থেকে কিন্তু চামড়াটা ঢাকায় হাজারীবাগে আসে। সেই চামড়াটা ঠিকমতো সংরক্ষণ করার জন্য যে প্রপার ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টটা কিন্তু সব জায়গায় ঠিকমতো হচ্ছে না। এবং তাদের জন্য যে যোগান দেওয়া বা নার্সিং করার জন্য যাদের যা কাজ করার দরকার, এগ্রিকালচার মার্কেটিং একটা ডিপার্টমেন্ট আছে, তারা কিন্তু সেভাবে কাজ করে না।
এটা কিন্তু গভর্নমেন্টের অন্য ডিপার্টমেন্ট না, এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট আছে একটা, সেখানে অফিসার আছে, স্টাফ আছে, বাট দে আর নট ওয়ার্কিং প্রপারলি। তা আর আরেকটা জিনিস হচ্ছে সংরক্ষণের যে শর্ত, সেই শর্ত অনুযায়ী কিন্তু সংরক্ষণ বাংলাদেশের চামড়া হচ্ছে না। যেমন অনেক জায়গায় দেখা যায় কোরবানির সময় যেটা হয়, খুব বেশি চাপ পড়ে যখন চামড়া গরু পশুর দেহ থেকে ছাড়িয়ে পানিতে ফেলে রেখে দেয়, তো এতে করে চামড়ার যে সর্বনষ্ট হয়, গুণগত মান ক্ষতি না নষ্ট হয়ে যায়। ওরা মনে করে যে না, চামড়াটা পানিতে ফেলে রাখলে চামড়াটার ওই ময়লাগুলো চলে যাবে, তারপরে আমরা তুলে সেটা বিক্রি করবো। কিন্তু চামড়ার মধ্যে যে মাংসটা লেগে থাকে, গোস্তটা লেগে থাকে, ওতে পানিতে রাখলে 1 দিন 2 দিন ফেলে রাখছে, চামড়াটা পচে গেলে চামড়ার মধ্যে যে ব্যাকটেরিয়াল ইনফেকশনটা হবে সেটা কিন্তু তারা জানে না, এবং তাদেরকে সেই প্রসেস বা সেই প্রশিক্ষণ দেওয়া হয়নি, আর সেই সুযোগটাও নাই আমাদের এখানে। আরেকটা প্রবলেম হয় আমাদের চামড়ার মান অনুন্নত করার ক্ষেত্রে যে কাজটা করছে ফড়িয়ারা, গ্রামগঞ্জে বিভিন্ন হাটে বাজারে চামড়াটাকে নিয়ে, আপনারা হয়তো দেখেছেন, একটা ছাগলের চামড়া নিয়ে বেশ টানাটানি ঝোলাঝুলি করে, মানে বড় করার জন্য, সাইজ বড় করলে বেশি দাম পাবে, কিন্তু ওর মধ্যে যে স্ট্রাকচারাল যে ডিফেক্টটা হয়, চামড়ার যে ফাইবারগুলো ছেড়ে যায়, সেগুলো কিন্তু কেউ আমরা খেয়াল করি না। হ্যাঁ, তো এই সচেতনতা কিন্তু আমাদেরকে বাড়াতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, বাংলাদেশের চামড়া সংরক্ষণের একটা পদ্ধতি, মূল পদ্ধতি, সেটা হচ্ছে ওয়েট সল্টিং প্রসেস, অর্থাৎ চামড়াটাকে গরুর পশুদের থেকে ছাড়িয়ে মোটামুটি একটা পরিষ্কার করে তার উপরে লবণ ছিটিয়ে দেওয়া। সাধারণত একটা গরুর চামড়া বাংলাদেশে 11 থেকে 12 কেজি হয় অ্যাভারেজ, তো তার 30%, ম্যাক্সিমাম 30% লবণ ছিটিয়ে দিতে হয়, এবং বিভিন্ন পর্যায়ে, প্রথমে হাফ দিলাম, তারপরে 1/3 দিলাম, 1/3 এবার দিয়ে তারপরে চামড়াটাকে সোজাসুজি ফোল্ড করে ফেলতে হয়। তারপরে এটা প্যাকিং করে বান্ডিল করে ট্রাকের মাধ্যমে ঢাকাতে, পোস্তাতে আসে, ওনাদের আড়তে আসে, বা বিভিন্ন সেন্ট্রাল আড়তে আসে আর কি। ধন্যবাদ। আমরা ফিরে আসবো আপনার কাছে। আমরা কথা বলছিলাম জনাব আহমদের সাথে, যিনি বলছিলেন যে যেটা হয়, আমরা জানিও আসলে ঈদের সময় এক ধরনের মৌসুমী ব্যবসায়ী, চামড়া সংগ্রহকারী দেখা যায়। তো জনাব দেলাওয়ার হোসেন, আপনি বলুন যে এই যে মৌসুমী যারা ব্যবসায়ী আসছেন, ওনারা কি সঠিকভাবে চামড়া সংগ্রহ করছেন এবং সংরক্ষণ করছেন কিনা, যেটা প্রয়োজন, এবং এর ক্ষেত্রে আসলে আপনাদের করণীয় কি হতে পারে আপনার সমিতির পক্ষ থেকে? তবে মৌসুমী ব্যবসায়ীদের আমাদের অনেক প্রয়োজন আছে, এটা আমরা অনেকেই হয়তো স্বীকার করি না, কারণ আমাদের জনবলের প্রচুর অভাব আছে। যেহেতু বছরের যা উৎপন্ন হয়, চামড়া উৎপন্ন হয়, এর অর্ধেকই উৎপন্ন হয় আমাদের ঈদুল আজহার সময়, তো সেহেতু এত লোকজন আমাদের কাছে নেই, তো তারা আমাদের অবশ্যই সহযোগিতা করে, কিন্তু পাশাপাশি তাদের জন্য আমাদের বাজারের দর নিয়ন্ত্রণ এবং মান বজায় রাখা খুবই দুষ্কর হয়ে দাঁড়ায়। যেমন ধরেন, একটা গরু জবাইয়ের পরে বা ছাগল জবাইয়ের পরে, ছাগলের বেলায় ধরেন 4 থেকে 6 ঘন্টা, আর আপনার গরুর বা মহিষের বেলায় এটা 6 থেকে 8 বা 10 ঘন্টা, এটা আপনি লবণ ছাড়া রাখা যায়। এরপরে কিন্তু সেই পশুর শরীরের যে ময়লা বা ওই আপনার রক্তটা জমে থাকে, সেটা পরিষ্কার করে ধুয়ে তারপর ওর উপরে লবণ মেখে কিন্তু এটা প্রক্রিয়াজাত করা যায়, প্রাথমিক প্রক্রিয়াজাত করা যায়। আমরা বলছি যে ধরেন সাধারণত যারা মৌসুমী কাজ করে, তারা অনেকে জানেন না, সেক্ষেত্রে আসলে আপনারা কি করছেন? মৌসুমী ব্যবসায়ীদের উদ্দেশ্য বলছি যে তারা দেখা যায় যে কোথাও চামড়া কিনতে গেলে একটা চামড়ার সঠিক মূল্য যদি হয় ধরেন 1500 থেকে 1800 টাকা, সেখানে কিন্তু তারা সেটা ওই এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এরা কিন্তু এই চামড়াটা 2 থেকে 300 বা 400 500 টাকায় নিয়ে নেয়। অরিজিনালি প্রকৃত এই চামড়ার টাকাটা কিন্তু গরিবরা পায়, সেখানে কিন্তু আমরা যারা প্রকৃত ব্যবসায়ী তারাও এই টাকাটা পাচ্ছি না, লাভের অংশটা, এবং গরিবরাও পাচ্ছে না। মাঝখান দিয়ে মৌসুমী ব্যবসায়ীরা এইটুকু সিন্ডিকেট করে, এলাকা কর্ডন করে, সমস্ত কাউকে প্রকৃত চামড়া ব্যবসায়ীদের ঢুকতে দেয় না, সেখানে চামড়া কিনতে দেয় না, তারা এগুলো কিনে নিয়ে কিন্তু অল্প দামে কিনে নিয়ে তারা সেই গরিবদেরকেও ঠকাচ্ছে, আর আমাদের কাছে এনে কিন্তু তারা কম দামে চামড়াটা বিক্রি করতেছে না, আর আমরা ইচ্ছা করলেও তাদের কম দামে দিয়ে চামড়াটা নিতে পারছি না। হ্যাঁ, তো এই বৈষম্যটা আমার যদি মনে হয় দূর হয়, তাহলে এই যে সিন্ডিকেটের কথাগুলো আসতেছে, এগুলো কিন্তু আসবে না। কারণ আপনারা জানেন যে এই প্রতিযোগিতামূলক মার্কেটে যে যার বিক্রি যেমন বিক্রি সেভাবে চামড়াটা কিনবে। ধন্যবাদ জনাব হোসেন। আমরা ফিরে আসবো, আমাদের এখন সময় হলো একটি বিরতিতে যাবার। আমরা ফিরছি শীঘ্রই, আমার সাথেই থাকবেন।
স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। আমরা কথা বলছি চামড়া শিল্পে কাঁচা চামড়া নিয়ে এবং আলোচনা করছি আমরা কাঁচা চামড়া কীভাবে সংগ্রহ করা হবে এবং সংরক্ষণ করা উচিত। আমাদের সাথে আছেন জনাব জালালউদ্দিন আহমদ এবং দেলোয়ার হোসেন। স্বাগত আপনাদের আরেকবার। আমরা কথা বলছিলাম কাঁচা চামড়া নিয়ে এবং সংরক্ষণ এবং সংগ্রহ নিয়ে। জনাব আহমেদ, আমরা যে পদ্ধতিতে চামড়া প্রসেস করছি এটা কি আসলে কতখানি আধুনিক, মানে পৃথিবীর অন্য দেশের চেয়ে আমরা কতটা পিছিয়েছি? এবং একই সাথে আরেকটা প্রশ্ন আমি করতে চাচ্ছি, একটা SMS এসছেন, SMS করেছেন একজন দর্শক যার নাম নাদিয়া। উনি জানতে চাচ্ছেন যে আমরা ট্যান্ট যে লেদার সেটা প্রোডাকশন বাড়াতে হলে কি করা উচিত? দুটো প্রশ্ন আপনি একসাথে দেবেন। তো প্রথমটা হচ্ছে সংরক্ষণের কথাটা। সংরক্ষণের আগের স্টেপটার কথাটা একটু বলি আমি। আমাদের দেশে যে গরু জবাই হয় বা পশু জবাই হয়, চামড়া ছাড়ানোর যে প্রসেসটা, সেই প্রসেসটাই কিন্তু উন্নত না। সেক্ষেত্রে বিশ্বের উন্নত দেশে অ্যাবটার্স হাউস থাকে, কসাইখানা বলা হয়। আমাদের বাংলাদেশে সেই পাকিস্তান আমলে কসাইখানা ঢাকায় একটা হাজারাবাগে আছে, একটা নয়াটলায় আছে, হ্যাঁ, আর কোথায় আছে জানি না আমি, কিন্তু সেখানে কেউ গরু জবাই করতে যায় না, কারণ ওই গরু ফেলেই জবাই করা হয়। অ্যাবটার্স হাউস সাধারণত লোহার স্টিলের ফ্রেম করে যে গরুটাকে জবাই করে গরুটাকে ঝুলিয়ে চামড়া টেনে ছাড়ানো হয়। সেখানে চামড়ার গায়ে মাংস লাগার কোনো স্কোপ নাই, চর্বি থাকার কোনো স্কোপ থাকে না। সেই অ্যাবটার হাউস তৈরি করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় এবং ITCর মাধ্যমে আমরা এখানে প্রচুর চেষ্টা করেছি। এখানকার মাংস ব্যবসায়ী যারা আছেন তাদেরকে নিয়ে আমরা সেমিনার করেছি কিভাবে আমি উন্নত করা যায়। সেই আধুনিক কসাইখানা যেটা এই মুহূর্তে সম্ভব হবে না, কারণ আমরা যেটা বলছি যে আমাদের অধিকাংশ চামড়া সংগ্রহিত হয় ঈদের সময়। সংরক্ষণের কথা আপনাকে বলছি আমি। এরপরে যার জন্য আমাদের ওই অ্যাবটার্স যেহেতু নাই, ওখানে কিন্তু 2% চামড়া আমাদের নষ্ট হয়ে যাচ্ছে ফ্লেকার্সের জন্য, চামড়া কেটে যাচ্ছে বা গোস্ত থেকে যাচ্ছে এই জন্য। তো এখন চামড়াটা আসার পরে এখন আমরা যখন সংরক্ষণ করি, সেই সংরক্ষণটা আমাদের দেশে ম্যাক্সিমাম যেটা আমরা করি, আমরা ওয়েট সল্টিং প্রসেসটা করি, এর আগেও আমি বলেছি, এটাই আমরা চালাচ্ছি। কিন্তু আধুনিক যেটা বলতে চাই, উন্নত বিশ্বে ওরা চিল্ড প্রসেসে করে, অর্থাৎ হিমাগার সিস্টেমে চামড়াটা জবাই করার সঙ্গে সঙ্গে হিমাগারে ভরে দেয়, সেখানে ইচ্ছা মতো তারা রাখতে পারে। এবং চামড়াটা যখন বার করে একবারে ফ্রেশলি ফ্লেড চামড়া, অর্থাৎ তার কোনো ডিফেক্ট নাই, কোনো নাই, একবারে তার ওয়াটার কন্টেন্ট এভরিথিং সেম থাকে। এই হলো চামড়া প্রসেস। তো আমাদের যে দর্শক নাদিয়া, উনি জানতে চাচ্ছিলেন যে ট্যান্ট লেদার এর প্রোডাকশন ইনক্রিজ বাড়াতে হলে কি করা উচিত? এখন ট্যান্ট লেদার ইনক্রিজ করার যে কথাটা বলা হচ্ছে, এখানে কিন্তু বাংলাদেশ কিন্তু চামড়ার ক্ষেত্রে এখন কিন্তু বেশ অনেক এগিয়ে গেছে। আপনি লক্ষ্য করলে দেখবেন যে 80-র দশকে আমরা ওয়েট ব্লু নিয়েই ব্যস্ত ছিলাম। ওয়েট ব্লু বলতে চামড়াটা শুধু ট্যানিং করে দিয়ে আমরা এক্সপোর্ট করতাম। আমরা 90-এর দশকে এটা বন্ধ করে দিয়েছি, ফিনিশ লেদার এক্সপোর্ট করতে হবে। সেই ফিনিশ লেদার এখন হচ্ছে। এখন 90-এর পরে এখন কিন্তু ফিনিশ লেদার এক্সপোর্ট গভর্নমেন্ট চিন্তা করছে বন্ধ করা যাবে, বা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করতে হবে প্রোডাক্টের জন্য। এবং গত অর্থ বছরে আপনি এক্সপোর্ট ফিগারে যদি দেখেন যে 50%-এর উপরে কিন্তু আমরা প্রোডাক্টে চলে গেছি, অর্থাৎ $750 মিলিয়ন আমরা এক্সপোর্ট করেছি, তার মধ্যে কিন্তু 55% কিন্তু প্রোডাক্ট, অর্থাৎ জুতা এবং প্রোডাক্টে চলে গেছে। সুতরাং আমরা কিন্তু ট্যানিংয়ে কিন্তু আমরা মোটামুটি 100% এসে গেছি। এখন প্রোডাক্টে আমরা যাচ্ছি এবং ভালো ভালো উদ্যোক্তা আসতেছে, বিদেশিরাও আসতেছেন সেখানে। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে না যে ট্রেনিংয়ের ক্ষেত্রে আমাদের আর প্রোডাকশন ইনক্রিজ করা হবে। সেটা হচ্ছে আমাদের চামড়া তো পশু সম্পদ তো নেই, আমাদেরকে র মেটেরিয়াল ইম্পোর্ট করতে হচ্ছে। এবং এখন র মেটেরিয়াল কিন্তু ইম্পোর্ট হচ্ছে, কাঁচা চামড়া যেমন অস্ট্রেলিয়া থেকে আসছে, দুবাই থেকে আসছে, এমনকি রিসেন্টলি আমি দেখেছি রোমানিয়া থেকে ড্রাইড হাইডস আসতেছে। জি, ধন্যবাদ। জনাব হোসেন, আপনাকে যে আরেকটা জিনিস দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা সম্প্রতি দেখেছি, আমাদের টেলিভিশনেও রিপোর্ট হয়েছে যে সেখানে বলা হচ্ছে যে এবারে লবণের খুব সংকট দেখা দিয়েছে, কারণ লবণ চামড়ার প্রাথমিক প্রক্রিয়ার ক্ষেত্রে খুব বড় একটা অবদান রাখে। কি এই সংকটটা কি অবস্থা বলে মনে হচ্ছে? আসল কথা কি, প্রতি বছরই দেখা যায় আমরা নরমাল ওয়েতে যে বাজারটা থাকে আমরা ফিল করি যে প্রতি বছর ঠিক কোরবানির এক সপ্তাহ আগে থেকেই বাজারটা একটু উঠে যায়। শেষ মুহূর্তে গিয়ে দেখা যায় যে যদি 20, 30 বা 50 টাকার ঊর্ধ্বে ওঠে না। কিন্তু এবছর 2 মাস আগে থেকে দেখা যাচ্ছে যে আমাদের লবণের দাম গত বছরের চেয়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে। সেখানে চিটাগাং থেকে ধরেন আমাদের লবণগুলো ঢাকা আসে, সেই চিটাগাংয়েই এখন লবণের মূল্য হয়ে গেছে 950 থেকে 1000 টাকা প্রতি ব্যাগ। এবং এটা ঢাকা আসতে আরো 1 থেকে 150 টাকা এরপর আবার লাভ।
তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? লবণ কিন্তু একটা চামড়ায় আপনার নিচে 5 উপরে 7 থেকে 8 কেজি লবণ দিতে হয় এক একটা গরুর চামড়াতে বা মহিষের চামড়ায়। সেই ক্ষেত্রে আমাদের কস্টিংটা কিন্তু ডাবল বেড়ে যাচ্ছে। সেখানে অনেকে হয়তো বা মফস্বলে অনেকে বুঝবে না এটা, অনেক পাইকার আছে যারা সিজনলি ব্যবসা করে, তারা দেখা যাচ্ছে যে 8 কেজি বা 10 কেজি লবণের জায়গায় সেখানে 3 কেজি দিয়ে দিবে ঊর্ধ্বমূল্যের কারণে। সেখানে 3 কেজি দিলে কিন্তু সেই চামড়াটা নষ্ট হয়ে যাবে, ক্ষতি হবে। আর যে টাইমটা এখন এই অক্টোবর মাসে ঈদ, এখানে কিন্তু গরম আমাদের থাকবে, তদ্রুপ গরমের মৌসুমে চামড়াটা ঢাকা আস্তে আস্তে এটা কিন্তু পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই থাকে। আরেকটা বিষয় আমি বলি, এই যে জালাল ভাইয়ের কথা অনুসারে আমাদের এখানে কিন্তু যে বুচাররা যে চামড়া আমরা যাদেরকে আমরা জবাইকারী বলি, তারা চামড়াটা ছেলার সময় কিন্তু খুব কেয়ার নিয়ে ছিলতো না। আমি এবং জালাল ভাই সহ অনেকে এই কাজগুলো আমরা করেছি, ডিস্ট্রিক্টে গিয়ে ওয়ার্কশপের মাধ্যমে, এবং জ্যান্ত গরু জবাই করে কিভাবে চামড়াটা ছেলা লাগে সেগুলো আমরা দেখিয়ে দিয়েছিলাম। তো সেখানে আমরা কোরবানির সময় কিন্তু এই সমস্যাটা হয় কম। কারণটা হলো কি, একটা বুচার ধরেন সেখানে প্রতিদিন একদিনে 10টা গরু জবাই করবে বা 20টা গরু জবাই, সেখানে প্রতিযোগিতা লাগে, যত তাড়াতাড়ি সব কেটে দিয়ে দিবে, তার সঙ্গে 5 কেজি মাংস যাক আর 7 কেজি যাক, তার কোনো কিছু যায় আসে না। কিন্তু যখন আমাদের কোরবানিটা চলে যায়, কোরবানির সময় এর পার্সেন্টেজ 1 বা 2% হয় ফ্লেকারের, যেটা চাকুর দাগের মাধ্যমে যে চামড়াটা আমাদের ওয়েস্ট হয়, সেখানে কিন্তু এই বাকি যে আমরা এই কোরবানির পরে যে আমরা সারা বছর যে চামড়াটা উৎপন্ন হয়, এর মধ্যে কিন্তু আমাদের 20 থেকে 25% চামড়া এমনি ওয়েস্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এটা আমাদের টোটাল যদি 4000 কোটি টাকা বছর হয়। ধন্যবাদ। আমরা আরেকটা বিষয়, আমাদের সময় যেহেতু কম, আমরা আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেটা প্রায় শুনি আমরা, মানে কোরবানির মৌসুমে যেটা হয় যে শুনি যে চামড়া পাচার হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আসলে এটা কত? হ্যাঁ, পাচারের বিষয়টা আমি একটু বলি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সংক্ষেপে বলবো। আমি গত 15 দিন আগেও আমাদের পুলিশ কমিশনার সহ বিজেপির পরিচালক এরা ছিল, আমি বলেছি আমাদের দেশে যখনই চামড়ার বাজারটা একটু স্থিতিশীল থাকে, তখনই ভারতীয় কিছু লোক এবং বাংলাদেশি কিছু লোক মিলে ঠিক সীমান্ত এলাকার হাটগুলো থেকে খুব ভালো কোয়ালিটির চামড়াটা কিন্তু আমাদের এখান থেকে তারা পাচার করে নিয়ে যায়। তো বর্তমানে আমাদের চামড়া বাজার স্থিতিশীল আছে, আমি মনে করি যে কোনো উত্তেজনা নাই, কারণ লোকসানের কোনো সম্ভাবনা নাই বা অতি লাভেরও মুনাফারও কোনো জায়গা নেই। তদ্রূপ এই মুহূর্তে কিন্তু সীমান্ত এলাকা দিয়ে আমাদের যে ইনফরমেশন আছে, প্রচুর ভালো কোয়ালিটির A to D আমরা আশা করি এটা আসলে চলে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে, সেখানে পাচার যাতে না হয় সে আসলে ব্যবস্থা করা উচিত। সেই ব্যবস্থা আমি সরকারের কাছে অনুরোধ করব, বিজেপিকে অনুরোধ করব, সেটা যেন না হয়। সময় ঢাকার দিকে আসে। আহমেদের কাছে আমি আসছি, আমরা শেষ প্রশ্ন, যে চামড়া শিল্পের এই চামড়ার ক্ষেত্রে ভ্যালুয়েশনের ক্ষেত্রে আসলে কি করা উচিত, খুব সংক্ষেপে? আসলে ভ্যালুয়েশনের ক্ষেত্রে যেটা বলেছি যে আপনাকে প্রোডাক্টে যেতে হবে, এমপ্লয়মেন্ট বাড়বে, এক্সপোর্ট বাড়বে। আপনি লক্ষ্য করলে দেখবেন 1972 সালে যখন বাংলাদেশ প্রথম সদ্য স্বাধীন হলো, চামড়ার এক্সপোর্ট ছিল 112 কোটি টাকা মাত্র। সেই চামড়া কিন্তু এখন 5,500 কোটি টাকা হয়েছে। এটা এমনি হয়নি, কিন্তু এনাদের পরিশ্রম, ট্যানারির মালিকদের পরিশ্রম, আমরা যারা এক্সপার্ট আছি তাদের পরিশ্রম, শ্রমিকদের পরিশ্রমের ফলে এগুলো হয়েছে। এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন যত বাড়বে আপনার এক্সপোর্ট তত বাড়বে। আজকে ভারতের চামড়া শিল্পের এক্সপোর্ট দেখেন 50,000 crore, পাকিস্তানের 20,000 কোটি, আমরা কিন্তু 5.5 চলে গেছে, আমরা 10,000 কোটি হতে। সেক্ষেত্রে ভ্যালুয়েশনের ক্ষেত্রে আমাদের আসলে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন চলে যেতে হবে। এখানে প্রোডাক্ট ইন্ডাস্ট্রি করতে হবে, শু ইন্ডাস্ট্রি করতে হবে, তাহলে আপনি দেখবেন অটোমেটিক আমাদের ভ্যালুয়েশন বেড়ে যাবে। আচ্ছা, সংরক্ষণের ব্যাপারে আমার একটু কথা ছিল। এখানে আমরা যে সল্টটা ইউজ করি, সেই সল্টের মান, এটা হচ্ছে স্যালাইন সল্ট, সমুদ্রের সল্ট। কিন্তু এটা যদি রক সল্ট হয়, ভারত থেকে যেটা আমদানি করা হয় বা টার্কি থেকে যেটা আমদানি করে, এটা বেটার, গুণগত মান আরো বেশি হবে। ধন্যবাদ জনাব আহমেদ, জনাব হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ। আজকে আমাদের শেষ করতে হচ্ছে এখানেই। আমাদের সাথে থাকবেন, দেখা হবে আবারও খাতুনগঞ্জ থেকে।